হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি 28/9/2018 থার্ড শিফটে যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছে তার প্রথম 14টি অঙ্কের প্রশ্ন সমাধান করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা টেলিগ্রামে গিয়ে @রয় একাডেমি লিখে সার্চ করলে রয় একাডেমি লার্নিং পয়েন্ট নামে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। সেই চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। দেখো, √45 ইন্টু √20, √12 ইন্টু √3, তো এটার মান নির্ণয় করতে হবে। তো দেখো, এখানেই তোমরা সরাসরি কাটাকাটি করো, কোনো অসুবিধা নেই, অথবা তুমি এটাকে ভাঙিয়েও নিতে পারো। তো ভাঙানোর থেকে আমি মনে করব কাটাকাটি করলেই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, আমি যদি কাটি √3 দিয়ে যদি কাটি তাহলে 3 4 12, তাহলে √4, আর উপরে তাহলে 3 15 45, তো √15, ঠিক আছে। তো আবার √3 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে তোমার √5 হবে, 3 5 15। তো এবার √4 দিয়ে যদি এই √20কে কাটি তাহলে তোমার 4 5 20, তো √5 হবে। তো √5 ইন্টু √5 কত হবে? √5 ইন্টু √5 হলো 5, অতএব অ্যান্সার হলো অপশান 3-এরটা, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এইবারে দেখো 8 নম্বর প্রশ্ন, 425 স্কোয়ার মাইনাস 424 স্কোয়ার সমান সমান কত? তো বন্ধুরা, এটাকে যদি স্কোয়ার ভাঙিয়ে নিয়ে করো অনেক সময় লাগবে। তোমরা যদি 425কে এ ধরে নাও আর 424কে বি ধরে নাও, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা এটাকে ভাঙিয়ে নিলে তাড়াতাড়ি সমাধান করা যাবে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মানে 425 প্লাস 424 কত হবে? দেখো, 425 আর 425 যোগ করলে তোমার হতো 850, তো তার থেকে 1 কমবে কারণ 424 যোগ করতে হবে। তো 850 না হয়ে 849, তার সঙ্গে গুণ করতে হবে এ মাইনাস বি, মানে 425 থেকে 424 বিয়োগ করলে 1 হয়, তাহলে উত্তর কত হবে? 849ই হবে উত্তর, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এইবারের প্রশ্নটিতে বলা হয়েছে, দেখো, সোমার বার্ষিক আয় হলো 15 লক্ষ টাকা, প্রতি মাসে সে 30,000 টাকা ইএমআই দেন, তার মাসিক বেতনের কতটা শতাংশ তিনি ইএমআই বাবদ দেন? তো বন্ধুরা দেখো, বার্ষিক আয় 15 লক্ষ টাকা, আর তাহলে এখান থেকে আমরা মাসিক আয় বের করে নেব, কারণ ইএমআই তো প্রতি মাসে দেন। তাহলে মাসিক আয় কত? তো মাসিক আয় দেখো 15 লক্ষ, তাকে 12 দিয়ে ভাগ করব, তাহলে মাসিক আয় বেরোবে। 12 দিয়ে যদি কাটাকাটি করি আমি, তাহলে কত হয়? 12 1 12, 12 আছে কত হলে 15 হবে 3, 3 0 30, 12 2 24, 24 আছে কত হলে 30 হবে 6, 6 0 60, 12 দিয়ে করলে 5 12 60, তারপরে 3টে 0 বসে যাবে, ঠিক আছে। তাহলে কত হলো? 1,25,000 টাকা তার মাসিক আয়, আর প্রতি মাসে ইএমআই দেন 30,000 টাকা, ঠিক আছে। তাহলে মাসিক বেতনের কতটা শতাংশ? তাহলে দেখো, এখানে 30,000-এর 3টে 0 বাদ দিয়ে দেই, আর 1,25,000-এর 3টে 0 বাদ দিয়ে দিলাম। তাহলে 125 টাকা যদি তার মাসিক আয় হয়, তাহলে তিনি ইএমআই দেন 30 টাকা, তাহলে তোমার 100 টাকা হলে কত? তাহলে এই শতাংশ বেরিয়ে যাবে। তো এবার কাটাকাটি করব আমরা। কাটাকাটি যদি করি 5 6 30, 5 দিয়ে 5 25-এ 125, 25 দিয়ে 4 25-এ 100, 4 6 24, অপশান 4-এরটা অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এইবারে দেখো 15 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিম্নোক্ত জুটিগুলির মধ্যে কোন জুটিটি যমজ মৌলিক সংখ্যার জুটি নয়? তো বন্ধুরা, যমজ মৌলিক সংখ্যা কি সেটা আগে জানতে হবে। তো যমজ মৌলিক সংখ্যা হলো এমন দুটি মৌলিক সংখ্যা যাদের পার্থক্য 2, ঠিক আছে, মানে দুটোই মৌলিক সংখ্যা হতে হবে এবং তাদের বিয়োগফল 2 হতে হবে। তাহলে এখানে সবগুলোর বিয়োগফলই 2, কিন্তু অপশান 3-এ যেটা দেখতে পাচ্ছ 161 আর 163, এদের মধ্যে 161 মৌলিক নয়, এটা যৌগিক, কারণ এটাকে 7 দিয়ে ভাগ যায়। দেখো, 161কে আমি যদি 7 দিয়ে ভাগ করি, 7 2 14, 14 আছে কত হলে 16 হবে 2, 2 1 21, 3 7 21, তাহলে ভাগফল বেরোচ্ছে 23, তার মানে 161 মৌলিক নয়, ঠিক আছে। তাহলে এইটাই আমাদের হয়ে যাবে অ্যান্সার। এরা যমজ মৌলিক সংখ্যার জুটি নয়, কারণ যমজ মৌলিক সংখ্যা হতে গেলে দুটোই মৌলিক হতে হবে এবং পার্থক্য 2 হতে হবে।
ঠিক আছে। আর এছাড়া আর একটা আছে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলি? পরস্পর মৌলিক সংখ্যা হলো যে কোনো দুটো সংখ্যা তাদের যদি গসাগু করলে 1 বেরোয় সেইটাই পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, এখানে যতগুলো এই যে চারটে জোড়া আছে, এই 4 জোড়া সংখ্যাই কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, কিন্তু এই 3এরটা যমজ মৌলিক সংখ্যা নয়। বাকিগুলো এই 41ও মৌলিক, 43ও মৌলিক, 191, 193 দুটোই মৌলিক, 101, 103 দুটোই মৌলিক। ঠিক আছে, তো অপশান 3-এরটা অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এইবারে দেখো 16 নম্বর প্রশ্ন। বলা হয়েছে একটি শ্রেণীতে 150 জন শিক্ষার্থী আছে, সবাই কাবাডি অথবা খোখোর মধ্যে কমপক্ষে যে কোনো একটি খেলা খেলে। 78 জন শিক্ষার্থী কবাডি খেলে এবং 18 জন শিক্ষার্থী দুটি খেলাই খেলে, তাহলে কতজন শিক্ষার্থী খোখো খেলে? তো বন্ধুরা দেখো, এরকম যদি অঙ্ক থাকে আমরা একটা জিনিস জানি যে মোট যতজন আছে সেইটা সমান সমান কি হয়, সেইটার সমান সমান বাকি যে খেলাগুলো আছে সেগুলোর যোগ করে যেটা উভয় থাকে সেটা বিয়োগ করতে হয়। তাহলে মোট সমান সমান খোখো যোগ কবাডি বিয়োগ করতে হবে আমার উভয়। ঠিক আছে, তো এটা করলেই আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাই। তো এখানে আমরা মানগুলো শুধু বসাবো। তাহলে মোট কত? মোট হলো 150। ঠিক আছে, উভয় কেন বিয়োগ করতে হয়? কারণ উভয় যেটা খেলে সেটা দুটোর মধ্যেই থাকে, দুইবার নেওয়া হয়, সেই জন্য একবার বিয়োগ করতে হয়। তো মোট হলো 150 সমান সমান খোখো কত? খোখো এখানে বলা হয়েছে তোমার খোখো চেয়েছে, তা খোখো খই লিখে রাখলাম, যোগ কবাডি কত বলা হয়েছে? 78, আর উভয় কত বলা হয়েছে? 18 বিয়োগ 18। তো এবার খোখো সমান সমান কত হবে? দেখো 78 থেকে যদি 18 বিয়োগ করি কত হয়? 60 হয়। 60 যদি এই পাশে নিয়ে আসি তাহলে 150 বিয়োগ 60 সমান সমান খোখো, তাহলে কত হবে? 90 হবে। ঠিক আছে, কিন্তু আমাদের সংখ্যা চাইনি, আমাদের চেয়েছে শতাংশ। তাহলে মোট কত? মোট হলো 150 জন, তার মধ্যে 90 জন খোখো খেলে। তো 150 জনে যদি 90 জন খোখো খেলে তাহলে শতকরা কত? 100-তে কত? তো 0 0 কাটা, 15 দিয়ে 6 15 90, তো 6 10 60% কি করে? খোখো খেলে। অপশান 4-এরটা অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এইবারে দেখো 27 নম্বর প্রশ্ন। বলা হয়েছে এক্সের পাওয়ারে 2/3 যোগ এক্সের পাওয়ারে 1/3 মাইনাস 2 সমান সমান 0। সমীকরণটির যতগুলি সমাধান রয়েছে তার সংখ্যা হলো। তো বন্ধুরা দেখো, সমীকরণটির যতগুলি সমাধান বলতে এক্সের কতগুলি মান বেরোতে পারে সেটাই আমাদের জানতে চেয়েছে। তো এখানে অ্যান্সার হলো 2। প্রশ্নটা দেখেই বোঝা যাচ্ছে। এবার কিভাবে হয় দেখো, এটাকে আমরা যদি আর একটু ভাঙাই তাহলেই আমরা আরও ভালো করে বুঝতে পারবো। দেখো, এক্সের পাওয়ারে 2/3 যোগ এক্সের পাওয়ারে 1/3 সমান সমান, এই -2টাকে সমান সমানের অন্য পাশে নিয়ে যাব, তাহলে +2 হয়ে যাবে। তো এবার বোথ সাইডে কিউব করি, এই সাইডেও কিউব করলাম, এই সাইডেও কিউব করলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা এ যদি ধরি, এটা যদি বি ধরি, a প্লাস বি এর হোল কিউব পাচ্ছি। a প্লাস বি এর হোল কিউবের সূত্র কি? a প্লাস বি এর হোল কিউবের সূত্রে আবার ভাঙাবো, তার মানে কি? a কিউব প্লাস বি কিউব, তাহলে a কিউব। এক্সের পাওয়ারে 2/3 যদি কিউব করি, দেখো এক্সের পাওয়ারে 2/3 তার যদি কিউব করা হয় তাহলে এই 3 3-এ কাটা যায়, তাহলে এক্সের পাওয়ারে 2 থাকে। তাহলে এইটা এক্সের পাওয়ারে 2/3 কিউব মানে এ কিউব করলে পাবো কি? এক্স স্কোয়ার। প্লাস এইটার যদি কিউব করি তাহলে কি পাবো? এই 3 3 কাটা যাবে, তাহলে এক্সের পাওয়ারে 1 মানে শুধু এক্স পাবো। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে 3ab এ কত? এক্সের পাওয়ারে 2/3 ইন্টু বি এক্সের পাওয়ারে 1/3 3ab ইন্টু এ প্লাস বি মানে এক্সের পাওয়ারে 2/3 প্লাস এক্সের পাওয়ারে 1/3, এইটার সমান সমানই 2-এর কিউব করলে পাওয়া যায় 8। ঠিক আছে, এটা তো উপরে বোঝালাম তোমাদের, তাই এটা কেটে দেই। ওকে, তো এবার এখান থেকে যদি আরও ভাঙাই তাহলে কি পাবো? দেখো এখানে এই দুটোকে যদি আমরা গুণ করি, আমরা জানি দেখো এক্সের পাওয়ারে 2 গুণ এক্সের পাওয়ারে যদি 3 থাকে তাহলে এখান থেকে আমরা কি পাই? এক্সের পাওয়ারে 5 পাই। গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে এইখানে একইভাবে পাওয়ারগুলো যোগ হবে।
মানে 2/3 আর 1/3 যোগ হবে, যোগ করলে কি হয় দেখো, নিচে 3 আর উপরে 2 আর 1 3, 3/3 পাবো, 3 3-এ কাটা চলে যাবে। দেখো এই যে যেটা আমি বলতে চেয়েছি, যে এখানে আমরা যদি করি তাহলে 2/3 যোগ 1/3 পাওয়ারগুলো যদি যোগ করি তাহলে 3, উপরেও 3 পাবো, 3 3 কাটা যাবে, মানে শুধু 1 থাকবে। তাহলে এই দুটোকে গুণ করলে আমরা পাওয়ার দুটোকে যোগ করলে পাবো 1, তাহলে এক্সের পাওয়ারে 1 বেরোবে। ঠিক আছে, তো এবার আমরা লিখি, দেখো x² প্লাস এক্স প্লাস 3 গুণ কত হবে, এক্সের পাওয়ারে 1 মানে শুধু এক্সই থাকবে, গুণ এইটার মান কত, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটার মান কত, এটার মান 2, কারণ এখানে দেখো প্রথমেই আমরা লিখেছিলাম এক্সের পাওয়ারে 2/3 যোগ এক্সের পাওয়ারে 1/3 সমান সমান 2, তাহলে এইটার জায়গায় 2 বসাতে পারি, সমান সমান 8 বা x²। এবার এখানে 3 দুগুণী 6x আর এই একটা এক্স 7x যোগ 7x, এবার 8টাকে যদি এপাশে নিয়ে আসি বিয়োগ 8 সমান সমান কত, 0। তাহলে দেখো এখানে আমরা একটা সমীকরণ পেয়েছি, আর এটা কি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণে আমরা জানি এক্স এর মান সবসময় দুটো বেরায়, পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন দুটো মান বেরায় এক্সের, তাই না? তাহলে এখানে যতগুলি সমাধান রয়েছে তার মানে এক্সের দুটো সমাধান পাবো, তার সংখ্যা হলো 2, অপশান 4-এরটা অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এইবারে দেখো 28 নম্বর প্রশ্ন, বলা হয়েছে -1 আর 9 এবং 11 আর 1 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশটিকে যেই বিন্দুটি আভ্যন্তরীণভাবে 3:1 অনুপাতে ভাগ করে সেটি হলো। তো বন্ধুরা এখানে এই যে প্রশ্নটা, এটাকে চিত্রের সাহায্যে বুঝে নেই। দেখো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, দুটো বিন্দু, এই বিন্দুটার নাম এ, এই বিন্দুটার নাম বি। ঠিক আছে, এবার এ বিন্দুটার নির্দেশাঙ্ক কত, এখানে বলেই দিয়েছে -1 আর 9, -1 আর 9, মানে এখানে x1 হলো -1 আর y1 হলো তোমার 9। ঠিক আছে, আর বি বিন্দুটার নির্দেশাঙ্ক কত, 11 আর 1, মানে x2 হলো তোমার 11, y2 হলো 1। ঠিক আছে, তো এবার এদের মধ্যে একটা কি হয়েছে, সরল রেখাংশ রয়েছে, বলেই দিয়েছে বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ। এই যে সরল রেখাংশ, সেই সরল রেখাংশটিকে যেই বিন্দুটি আভ্যন্তরীণভাবে 3:1 অনুপাতে ভাগ করে, মানে ধরো এই সরল রেখাংশের মধ্যে একটা বিন্দু রয়েছে, সেই বিন্দুটি কি করছে, এই সরল রেখাংশটিকে 3:1 অনুপাতে ভাগ করছে, এই বিন্দুটার নাম ধরো সি। এই সি বিন্দুটা এবি সরলরেখাংশটিকে 3:1 অনুপাতে ভাগ করছে। ঠিক আছে, তাহলে এই যে সি বিন্দু, এই সি বিন্দুটার নির্দেশাঙ্কই জানতে চেয়েছে, যেই বিন্দুটি আভ্যন্তরীণভাবে 3:1 অনুপাতে ভাগ করে সেটি হলো, তার মানে সি বিন্দুটার যে নির্দেশাঙ্ক সেটাই আমাদের বের করতে হবে। তো আমি এটার নির্দেশাঙ্ক ধরে নিচ্ছি এক্স আর ওয়াই। ঠিক আছে, তো এখান থেকে এক্স এর মান বার করব আর ওয়াইয়ের মান বার করব। এবার এ থেকে সি পর্যন্ত বলা হয়েছে তোমার 3 আর সি থেকে বি পর্যন্ত 1 অনুপাতে, তাই তো? তাহলে এ থেকে সি পর্যন্ত আমরা যদি m1 ধরে নেই, তাহলে m1 এর মান কত, 3, আর সি থেকে তোমার বি পর্যন্ত যদি m2 ধরে নেই তাহলে তার মান কত, 1। ঠিক আছে, তো এবার আমরা অঙ্কটাকে সমাধান করব। তো আমি কালিটাকে চেঞ্জ করে নেই, চেঞ্জ করে সমাধান করি। তো দেখো তাহলে এক্স এর মান যখন বের করব তখন কি করব, তখন আমাদের সূত্র রয়েছে একটা, সূত্রটা হলো m1 ইন্টু x2, m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1 বাই m1, সরি এটা বোঝা যাচ্ছে না, এটা এখানে নিচে লিখি, m1 প্লাস m2। ঠিক আছে, তো এবার মান বসাই, দেখো m1 কত, m1 তো 3 গুণ x2 কত, দেখো এখানে x2 কত, এই যে x2 এটা আর এটা y2, তাহলে x2 হলো 11, 3 গুণ 11, 3 গুণ 11 যোগ m2 কত, 1 গুণ x1 কত, -1, এই যে -1 x1। ঠিক আছে, তাহলে -1 বাই কত, m1 প্লাস m2 মানে 3 যোগ 1। ঠিক আছে,
তাহলে এখান থেকে যদি সমাধান করি 3 11 কত 33, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস, 1 1 1, তাহলে 33 থেকে যদি 1 বিয়োগ যায় 32, আর নিচে 3 আর 1 4, 4 দিয়ে কাটবো, 4 8 32, তাহলে কত হবে 8 হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেছি এই এক্স হলো 8, নির্দেশাঙ্কের একটা পেয়ে গেছি, আর ওয়াই কত সেটা বের করতে হবে। এবার দেখো আমরা একটা করেই কিন্তু উত্তর পেয়ে গেছি, কারণ দেখো এখানে কোনোটায় এক্সের মান 8 দেওয়া নেই, এই প্রথম তিনটায়, তার মানে দেখো 4 নাম্বার যে অপশান সেটাই অ্যান্সার হবে। দেখো এই যে 4 নাম্বার অপশানে দেখো প্রথমটায় 8 দেওয়া আছে, মানে এক্সের মান 8, ঠিক আছে। তো ওয়াই কী করে বার করব? একইভাবে ওয়াই সমান সমান হবে m1 গুণ y2 যোগ m2 গুণ y1 বাই m1 যোগ m2। তো এটা তোমরা সমাধান করবে, সমাধান করলে দেখবে 3 পাবে। তাহলে 8 আর 3 নির্দেশাঙ্ক, মাঝখানে যে বিন্দু সি বিন্দু ধরেছিলাম সেটার। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এইবারে দেখো বলা হয়েছে যে ইফ কোসেক এ সমান সমান 2 আর সেক বি সমান সমান √2 হয়, তাহলে এ প্লাস বি এর মান কত? তো বন্ধুরা দেখো কোসেক এ সমান সমান 2 রয়েছে, তো কোসেক কতর মান 2 হয়? কোসেক 30 ডিগ্রির মানই হলো 2, কোসেক 30 ডিগ্রির মান হলো 2, আর সেক বি সমান সমান রয়েছে √2, তাহলে সেক কতর মান √2 হয়? সেক 45 ডিগ্রির মান হয় √2, ঠিক আছে। তাহলে এখানে এ হলো তোমার 30 ডিগ্রি আর বি হলো তোমার 45 ডিগ্রি, তো এই দুটোকে যোগ করে দাও, তো 45 যোগ 30 হলো 75 ডিগ্রি, ঠিক আছে। অপশান 4-এরটা অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এইবারে দেখো 31 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 1/3000কে একটি আবৃত দশমিক হিসাবে লিখলে এর সমান হবে। তো বন্ধুরা 1/3000কে আবৃত দশমিক হিসাবে লেখার মানে কি? এটাকে আগে দশমিক ভগ্নাংশে পরিণত করব, তারপরে দেখব যে কোন সংখ্যাটা রিপিট হচ্ছে সেটার মাথায় পৌনঃপুনিক দিয়ে দেবো, তাহলেই সেটা আবৃত দশমিক হয়ে যাবে, তাই তো। তো সেইটা না করে আমরা যদি আবৃত দশমিক সংখ্যার যে নিয়ম সেটা যদি জানি, তাহলে কিন্তু আমরা আরও সহজে করতে পারবো। দেখো 1/3000, তাহলে আমরা জানি আবৃত দশমিক সংখ্যায় নিচে সবসময় 9 থাকবে, অথবা 2টো 9 থাকবে, বা 9-এর পরে 0 থাকবে, বা 2টো 9-এর পরে 0 থাকবে, যাই থাকুক নিচে 0 আর 9 ছাড়া কিছু থাকে না, তাই তো। তাহলে এখানেও আমি যদি সেই একই কাজ করি, 1/3000 আছে, তাহলে আমি যদি নিচেও 3 দিয়ে গুণ করি, উপরেও 3 দিয়ে গুণ করি, তাহলে 3/9000 হবে। আর 9000-এর 3টে 0, তাই তোমার এটা সমান সমান কত হবে? 0.000, আর এই 9-এর জন্য 3-এর মাথায় কি হবে? পৌনঃপুনিক বসে যাবে। এই যে দেখো, বুঝতে পারলে? যদি আমরা এটা মনে রাখতে পারি, যদি আমরা এটা বুঝতে পারি, ধরতে পারি, তাহলে এইভাবে করতে পারবো। আর যদি এটা মনে না থাকে তাহলে তো ভাগ করে করতে হবে। দেখো 3000 দিয়ে 1কে ভাগ করব, উপরেরটাকে ভাগ করতে হয়, তো 1কে ভাগ করলে কি হবে? দশমিক নেব, দশমিক নিয়ে একটা 0 নেব, তারপরে দেখো তাও যাচ্ছে না, তাহলে একটা 0 নিলাম, একটা নিলাম, আবার একটা নিলাম, আর একটা নিলাম, আর একটা 0 নিলাম, এখানে আর একটা নিলাম, তাহলে এবার 3 তিরিকে 9000, এবার 9 আছে কত হলে 10 হবে? 1, তারপরে 3টে 0, এবার দশমিকের জন্য একটা 0 পাবো, আবার 3 বার যাবে, আবার 9000, তাহলে এইভাবে করে বেরোচ্ছে। 3 দেখো রিপিট হচ্ছে, তার মানে এই প্রথম 3-এর মাথায় পৌনঃপুনিক দিয়ে দেবো, অতএব 0.0003, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশান 4-এরটা, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এইবারে দেখো 33 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সুনয়না একটি প্রাইভেট ফার্মে কাজ করেন এবং তার বার্ষিক আয় 3 লাখ। তার একটি নতুন ও একটি পুরনো গাড়ি আছে। নতুন গাড়িটির রক্ষণাবেক্ষণ বাবদ তার আয়ের 5% খরচ হয়। পুরনো গাড়িটির রক্ষণাবেক্ষণের খরচ নতুন গাড়িটির থেকে 2% বেশি। দুটি গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য বছরে তিনি তার আয়ের কত টাকা খরচ করেন? তো দেখো যে নতুন গাড়িটি আছে তার রক্ষণাবেক্ষণের খরচ 5%,
আর পুরনো গাড়িটির কি বলা হয়েছে, নতুনটির থেকে 2% বেশি, তাহলে 5-এর থেকে 2 বেশি মানে 7, তাহলে টোটাল তার রক্ষণাবেক্ষণের জন্য খরচ 7 আর 5 12%। ঠিক আছে, এবার সেইটাই আমাদের জানতে চেয়েছে। তো দুটি গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য বছরে তিনি তার আয়ের কত টাকা খরচ করে, তাহলে বছরে আয় 3 লক্ষ টাকা, তার 12%ই খরচ করে। 3 লক্ষ তার 12%, 0 0 0 0, 3 বারং 36, তারপরে 3টে শূন্য মানে 36,000। ঠিক আছে, তাহলে অপশান 1-এরটা অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এইবারে দেখো 40 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিচের সংখ্যার মধ্যে কোনটি 17,956 এর বর্গমূল। তো এটার বর্গমূল তোমরা সরাসরি বের করতে পারো, যে নিয়মে বর্গমূল বের করে সেইভাবে, অথবা তোমরা এখানে অপশান এলিমিনেট করেও করতে পারো। দেখো এখানে দেখো ইউনিট ডিজিটগুলো যদি দেখো, তাহলে 122 আছে, তাহলে 2-এর যদি স্কোয়ার করা হয় 2 দুগুণি 4, এখানে আছে দেখো আমাদের যেটার বর্গমূল করতে দিয়েছে ইউনিটে আছে 6, তাহলে এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, অথবা তোমার এইটাও অ্যান্সার হবে না, কারণ 8 8 64 এককের অঙ্কের 4 বেরোবে, তাহলে এইটাও অ্যান্সার হবে না। এবার এই দুটোর মধ্যে একটা হবে। এবারে দেখো 124-এর কাছাকাছি আছে 120, তাহলে তার যদি বর্গ করো তাহলে 12 12 144, তারপরে তোমার দুটো শূন্য। আর 134-এর কাছাকাছি আছে 130, তার যদি বর্গ করো 13 13 169, দুটো শূন্য। তাহলে দেখো এইটা, এই যে 1 লক্ষ তোমার 16,000 যে 900 বেরিয়েছে তার থেকে এইটা বড়, তার মানে 134 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 130-এর থেকে বড়র বর্গ বেরোবে এই 17,956, তার মানে 134, 17,956-এর বর্গমূল। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এইবারে দেখো 42 নম্বর প্রশ্ন, বলা হয়েছে একটি নির্দিষ্ট রাস্তার অংশে একটি গাড়ির গতিবেগ হলো 50 কিমি প্রতি ঘন্টা। একটি নির্দিষ্ট দিনে গড় গতিবেগ স্বাভাবিকের থেকে 1/10 ভাগ কম হলো, ফলে অতিরিক্ত 18 মিনিট সময় বেশি লাগলো। কিলোমিটারে রাস্তার ওই অংশের দৈর্ঘ্য কত? তো যেই দিন গড় গতিবেগ স্বাভাবিকের থেকে 1/10 ভাগ কম হলো, তাহলে সেই দিন গতিবেগ কত? স্বাভাবিক হলো 50, 1 মানে কি 9 ভাগের 10 ভাগ থাকা, 10 ভাগের 1 ভাগ যদি কমে যায় তাহলে 9 ভাগের 10 ভাগ থাকবে। ঠিক আছে, মানে 10 ভাগের 9 ভাগ তো কাটাকাটি করবো, 0 0 কাটা, 5 নং 45, তাহলে ওই নির্দিষ্ট দিনে গতিবেগ কত? 45 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এবারে এখানে আমরা জানি যে সময় সমান সমান হলো দূরত্ব বাই গতিবেগ, তাহলে আমরা ধরে নিলাম তোমার দূরত্ব x কিমি, যেটা আমাদের জানতে চেয়েছে রাস্তার ওই অংশের দৈর্ঘ্য x কিমি ধরে নিলাম আমরা। ঠিক আছে, তাহলে দূরত্ব x, তাকে গতিবেগ দিয়ে ভাগ করব x/45, বিয়োগ x/50 করব। কেন? কারণ দেখো পরের যে সময় সেই সময়টার থেকে প্রথম যে সময় সেইটা যদি বিয়োগ করি তাহলেই 18 পাবো, এখানে বলেই দিয়েছে ওই নির্দিষ্ট দিনে 18 মিনিট বেশি লাগে। এবার 18টা মিনিটে আছে, কিন্তু আমাদের এখানে কিমি প্রতি ঘন্টা, তো এটাকে আমরা ঘন্টায় নিয়ে যাব, তাই 60 দিয়ে ভাগ করব। তো 6 দিয়ে কাটলে তোমার 3 6 18, 6 10 60। তো এবার এটাকে যদি সমাধান করি তাহলে কি পাবো? 45 আর 50, তাহলে 900, তাহলে 45 দিয়ে করলে 45 বিয়োগ 50 দিয়ে করলে তোমার 5 18 90, তাহলে তোমার 18 হবে। 18x সমান সমান 3/10, তাহলে এখানে 20x থেকে 18x যদি বিয়োগ করা হয় তাহলে 2x, আর তার সঙ্গে 10 গুণ করব, তো 10 দুগুণি 20x হবে। ঠিক আছে, কি পাবো? বা 20x সমান সমান তোমার সমান সমান আমরা পাবো 3 নং 27, তারপরে দুটো শূন্য। তো এবার এই শূন্য এই শূন্য কাটা, 2 দিয়ে 270কে কাটলে 135। ঠিক আছে, তো আমরা কি পেয়ে গেলাম? x এর মান 135, অতএব কিলোমিটারের রাস্তার ওই অংশের দৈর্ঘ্য হলো 135। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এইবারে দেখো 44 নম্বর প্রশ্ন, বলা হয়েছে একটি বড় ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে এমনভাবে 3টি ত্রিভুজ চিহ্নিত করা হলো যে
ছোট ত্রিভুজগুলির প্রতিটি বাহুর দৈর্ঘ্য তার বড় ত্রিভুজের প্রতিটি অনুরূপ বাহুর দৈর্ঘ্যের 1/4 হয়। ছোট তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি এবং বড় ত্রিভুজের বাকি অংশের ক্ষেত্রফলের মধ্যে অনুপাত কত? তো বন্ধুরা, এখানে আগে প্রশ্নটাকে আমরা বুঝে নেই চিত্রের সাহায্যে। ধরো এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের তিনটে যে শীর্ষবিন্দু সেখানে তোমার তিনটে ত্রিভুজ রয়েছে, ঠিক আছে। এই একটা ত্রিভুজ, এখানে আবার একটা ত্রিভুজ। এবার এই যে এই বাহুটা পুরো যে বাহু তার 1/4 এইটুকু, এই ছোট ত্রিভুজের এক একটা বাহু, ঠিক আছে। এবং প্রত্যেকটাই কিন্তু তোমার সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তো এবার এখানে আমরা ধরে নেব যে বড় যে ত্রিভুজটা আছে, ধরি বড়, লিখে নাও তোমরা খাতায়, বড় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, যেহেতু সমান বাহু তাই বাহুর দৈর্ঘ্যই লিখতে পারি। বড় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4x, এটা আমরা ধরে নিলাম। 4x কেন ধরলাম? কারণ ছোট ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্য সেগুলো বড় ত্রিভুজের বাহুর 1/4 বলা হয়েছে। তাহলে 4x এর 1/4 মানে 4x গুণ 1/4 করলেই পেয়ে যাব, 4 4 কাটা যাবে, x হয়ে যাবে। তার মানে ছোট যে ত্রিভুজ তার বাহুর দৈর্ঘ্য কত হবে? x হবে। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে এই যে ত্রিভুজ, কি ত্রিভুজ বলা হয়েছে? সমবাহু ত্রিভুজ। তাহলে হাফ ইন্টু ভূমি কত? ভূমি তোমার 4xই হবে, বড় ত্রিভুজটা যদি করি 4x। আর উচ্চতা কত? আমরা জানি যে কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? উচ্চতার সূত্র হলো √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহুই তো 4x। তো এইটাই হলো আমার উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, এটাকে এখানে নিয়ে নেই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তো এইটা এতক্ষণ ধরে আমরা বুঝলাম। এবার আমরা সমাধান করব। আমি পুরোটা মুছে দিচ্ছি, এবার শুধু সমাধান করি। তো বড় ত্রিভুজের ক্ষেত্রফল, ছোটগুলোকে বাদ দিয়ে না, ছোট সহ বড় ত্রিভুজের ক্ষেত্রফল, তোমরা পুরোটা লিখে নাও, আমি শর্টে লিখছি। বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তোমার হাফ ইন্টু তোমার ভূমি 4x ইন্টু উচ্চতা হলো √3/2 ইন্টু 4x, ঠিক আছে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে কি পাবো? 4x ইন্টু 4x, 4 4 16x²। তাহলে 16, কাটাকাটি আমরা করব না কারণ শেষে অনুপাতের সময় কাটবো। 16x² গুণ তোমার √3/2 দুগুণী 4 নিচে, ঠিক আছে। কাটলে আমরা এখানে কাটতে পারি কিন্তু কাটবো না। 16x² গুণ √3/4, এইটা পেলাম। এটা কি পেলাম? ছোট ত্রিভুজ সহ বড় ত্রিভুজের ক্ষেত্রফল। আর শুধু ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ছোট ক্ষেত্রফল কয়টা? 3টি, একবারে 3টির বের করব। 3টি ছোটোর ক্ষেত্রফল কত হবে? 3টি, তাই 3 গুণ করব। এবার ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কত? ছোট ত্রিভুজের বাহু তো x ছিল, মনে করো ছোট ত্রিভুজের বাহু x হবে, বড় ত্রিভুজের যদি 4x হয়। তাহলে 3 ইন্টু, এবার ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে √3x বাই তোমার 4। তাহলে এখান থেকে √3x, এটা x গুণাকারে এইভাবেই লিখি। তাহলে x গুণ x এ কত হবে? 4 না, 2। তাহলে x গুণ x এ কত হবে? x²। আর এখানে 3 রয়েছে, তাহলে 3x²। এইটা সমান সমান আমরা কি পাবো? সমান সমান পাবো 3x² ইন্টু 3x² ইন্টু √3 সঙ্গে 1 গুণ করলে √3, আর নিচে 2 দুগুণী 4, 3x² ইন্টু √3/4, ঠিক আছে। তো এবারে আমাদের কিন্তু বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজগুলির ক্ষেত্রফলের অনুপাত চাইনি। আমাদের চেয়েছে যে ছোট ত্রিভুজ যে
তিনটে ত্রিভুজ রয়েছে তাদের ক্ষেত্রফলের সমষ্টি আর বড় ত্রিভুজের বাকি অংশের ক্ষেত্রফল। তাহলে এখানে বড় ত্রিভুজের পুরোটার জানি আর ছোট ত্রিভুজগুলোর জানি, তাহলে বড় ত্রিভুজটা থেকে ছোটগুলো বাদ দিয়ে দেই, তাহলে বড়টার বাকি বেরিয়ে যাবে। তাহলে বাদ দিলে কত হবে? দেখো এখানে আমরা মুখে মুখেই এখানে বাদ দিতে পারি, পুরো অঙ্কটাই সহজে করা যায়। আমি এতটা লিখে করাচ্ছি তোমাদের যাতে পরে দেখলেও মনে থাকে। দেখো এইটার থেকে যদি এইটা বাদ দেই, বড় ত্রিভুজের কত 16x² ইন্টু √3/4, তার থেকে যদি 3x² ইন্টু √3/4 বাদ দেই, তাহলে দেখো 16 থেকে 3 বাদ যাবে, তাহলে কত হবে 13x² ইন্টু √3/4। এইটা হয়ে যাবে বড় ত্রিভুজের বাকি অংশের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে বড় ত্রিভুজের বাকি অংশের ক্ষেত্রফল কত? 13x² ইন্টু √3/4। তো এবার আমরা অনুপাত করব, তিনটি ছোট ক্ষেত্রফল ইস্টু বড়র বাকি অংশের ক্ষেত্রফল। তাহলে তিনটে ছোট সেটা আগে বলেছে ওই জন্য আগে লিখলাম, বড় ত্রিভুজের বাকি অংশ পরে বলছে তাই পরে লিখলাম। তাহলে তিনটে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরোলো? ক্ষেত্রফল বেরোলো আমার 3x² ইন্টু তোমার √3/4 এটা বেরোলো। আর বড় ত্রিভুজের বাকি অংশের ক্ষেত্রফল কত বেরোলো? 13 বেরোলো। 13x² ইন্টু √3/4। তো √3/4 কাটা, x² কাটা, তাহলে 3:13। ঠিক আছে, বুঝতে পারলে? এবার এটা তোমরা খাতায় পুরোটাই লিখবে ডিটেলসে, কিন্তু যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে তখন এত কিছু লিখবে না। ঠিক আছে, তখন তোমরা দেখবে আগে থেকেই তোমরা যখন পুরোটা জানো তখন আগে থেকেই তোমরা √3/4 বাদ দিয়ে দিতে পারবে। সরাসরি তোমাদের বাহুর স্কোয়ার করবে, দুটোরই বাহুর স্কোয়ার করবে, এবার সেখান থেকে বিয়োগ করে অনুপাত করে অ্যান্সার বের করে দেবে। ঠিক আছে, কিন্তু তোমাদের জানতে তো হবে পুরোটাই। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এইবারে দেখো 50 নম্বর প্রশ্ন। দেখো একটা সরল রয়েছে, তো সবার প্রথম যে ফার্স্ট ব্র্যাকেট সেটার কাজ করব। তো 4 দিয়ে 28কে ভাগ করলে কত হবে? 7 হবে, আর মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে +7। 7 দিয়ে 63কে ভাগ করলে 9। এবার এখানে অফ আছে মানে গুণ করতে হবে, তাহলে এই 9-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি, 5 9 45 -45। এবার এর সঙ্গে যদি এই 5 এখানে যদি হিসাব করি, তাহলে মাইনাসে প্লাসে -45 আর -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস যোগ করব, তাহলে 45 আর 5 50, বড়টার চিহ্ন মাইনাস, তাই -50। এবার -50 দিয়ে যদি আমি এই 250কে ভাগ করি, 5 50-এ 250, এবার মাইনাস চিহ্ন রয়েছে তাই মাইনাস বসবে, তাহলে -5 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।